যা কইছ ছাড়িয়ে দেন। একজন নতুন বিয়ে হইছে বুঝলে, সে লোকের বয়স 80 বছর, বিয়ে হইছে 20 বছরের মাইয়া। 20 বছরের তো একটু বেশি হবে, আরে বেতাল হয়ে যায় না, ওই 40। তা দুর্গা পুজোর সময় কাপড় কিনতে গেছে, দোকানে যে কাপড় ঢালিয়ে দিছে, কাপড় দেখাচ্ছে। ওই বুড়োর তো আর চয়েস বোধ নাই, বুড়োকে চয়েস বোধ কম থাকে দেখবা। তাই বুড়ো যেখান দেখে কয় যে এইখান ভালো, আর ওই বউ কয় যে চুপ কর শালার পোড়া কভাই। আসলে বুড়োর দেহে তোর পছন্দ হয় নাই। আমি বাঁচতেছি, চুপ করে বয়, মানুষের সামনে তুই বুঝোস না যে তুই আমার বেটা। আবার ধারি শাড়ি ঢালিয়ে দিয়েছে, কয় যে এইটা বেনারসি, এই অবৌ এইখান নেও, কয় যে চুপ কর। এই মানে 2.5 ঘন্টা ধরে ওই কাপড় বাছাবাছি হচ্ছে, আর যে মালিক কাপড় দেখাচ্ছে ওর গায়ে জ্বালা উঠেছে যে শালা তো কাপড় ওই সেমরির একটাও পছন্দ হয় না। ওরা তো জানে না ওই সম্পর্কে কি। ওই যে কাপড় দেখাচ্ছে ও কয় যে এ সেমরি এত বাসার কি আছে, তোর বাবা যেখান কয় সেইখানে নিয়ে জাতি পারিস না। ওরা যে স্বামী স্ত্রী, ও লোক তো তা জানে না। এই জন্য তোরে করি মানা, তোর বাবা যা কবে তাই নিয়ে বাড়ি যা, ওই ফাজিল কথা কোশনে। ধর স্কেল ধর। হা 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 হা, হ্যালো হ্যালো হ্যালো, হা হা হ্যালো। মোটা হয়ে যাচ্ছে কেন জানো? বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি বল। হা ও বছরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা ধরে। হাড়ে মাংসে জোড়া দেওয়া, এ যে হাড়ে মাংসে ওরে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজার ঘরে খানা। বাবা বাবু অমূল্য রতন সরকারের। বাবু অমূল্য রতন সরকার উনি চলে গেলেন প্রায় 100 বছরের কাছাকাছি অবস্থায়।
করোনার মধ্যে আমার খুব একান্ত কাছের মানুষ, প্রাণের মানুষ। পরবর্তীতে যারা কবিগান গেয়েছে তাদের মধ্যে উনি একজন অন্যতম এবং প্রবীণ কবি। উনি যখন কবিগান গাইতেন তখন আমার মা বাবার বিয়ে হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, মানে এতদিন পর্যন্ত উনি কবি গাইতেন। অবশেষে আমি ওনার সঙ্গে গানও গেয়েছি। সাধক মানুষ ছিল মহাজন, তাই প্রত্যেকটা গানের পদের কত ওজন। কবিগান হচ্ছে খুব জ্ঞানের গান। কবিগান যারা শুনতে আসে আমি তো মনে করি তারাও জ্ঞানী এক একজন। আমরা যে ছন্দে ছন্দে প্রত্যেকটা প্রবন্ধে কথা বলি সবার সান্নিধ্যে, এটা MA BA বাংলায় ডিগ্রি কমপ্লিট হলেও সম্ভব নয় যদি কারো সেই গুরু কৃপা না ঘটে। এক হচ্ছে চারণ কবি আর এক হচ্ছে সাহিত্যিক কবি। আস্তে এক অনেক দাবড়াইয়ে সব সুস্থ করেছি, ভেজাল বাতাস নে মোটে। ও কাকে বাড়ির তাই না তোকে তাই? এই বাড়ির তা আমা এদিকে চুপ করে বয় 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 বয়, ভালো কথা শোন। আজকে সকালের একটা কথা, আমার এক ছেলে বাড়ি হচ্ছে গোপালনগর, সমীর বিশ্বাস, ও কনস্ট্রাকশন লাইনে কাজ করে, একজন কন্ট্রাক্টর। বলছে বাবা শাশুড়ি বেড়াতে আসছে, বাড়ি এসে বসলো, তোমার মা দুটো ভাত খেতে দিল, খেলো, 10 মিনিট পরে আর নাই, 10 মিনিট পরে নাই। বললো আমাদের যে একটু গালে জল দেবো সেইটুক সময়ও দেয়নি। একটু আগে আমারে ফোন করে কাঁদছে যে বাবা মানুষ কি এমনই হয়, সেকেন্ডের মধ্যে নাই। তুমি এখানে আইছো বাড়ি যেতে পারবা কিনা এটা ভাবো। হ্যাঁ তো তুক তুক করে বেড়াও কেন, ব্যাপারটা কি? তুমি জানো 1 সেকেন্ডের মূল্য তোমার নাই? যে দেহখানা নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে কোনো মুহূর্তে সেখানে পড়ে যেতে পারে। খালি যদি এইটুক অনুভূতি করো তাহলে তোমার জীবনে এত বাসালতা এত অট্টহাসি থাকবে না। তোমার চিন্তা আসবে তুমি তো একজন ভাড়াটিয়া ঘরের লোক, কয়েকদিনের জন্য এই ঘরে ভাড়া আছো। এই বাড়িতে ওর মা ছিল, ওর বাবা ছিল, তার আগে তার ঠাকুরদা ছিল, তার ঠাকুরমা ছিল, তার আগে তার বাবা ছিল, তার মা ছিল। এক এক করে সবাই চলে গেল, জায়গা কিন্তু জায়গায় পড়ে আছে, খালি মালিক চেঞ্জ হতেই তালে আছে। এরপরে স্বপন তপন ওরা চলে যাবে, ছেলেরা মালিক হবে, সেই ছেলে চলে যাবে আর একজন মালিক হবে। তা তুমি যে যাবানে কোয়ানে যাবানে, এরপরে কোন জায়গা হবে নে, কোথায় যাই ঘুরিয়ে বেড়াবানি একবার ভাবিছ? কবি গান শুনতে এসেছো, সাথে 2 জন নিয়ে আইছো, আমার একটু নিয়ে চল রে, একটু গানে যাইছি। যেদিন সবাই পাশ দিয়ে দাঁড়ায় থাকবে, তোমার একা একা রওনা দিতে হবে, সেদিন জগতের কেউ তোমার সাথে যাবে না, সেদিন একা একা রওনা দিতে হবে অকুল সমুদ্রে। এই জন্য যারা মহাসাধক, যারা মহাজন, তারা সব ত্যাগ করেছে। তাহলে সংসার করেনি না, সংসার করেছে নিমিত্ত মাত্র।
তারা সংসারটাকে নিমিত্ত বলে ধরেছে, সারবস্তু ভেবেছে গোবিন্দ কি হরিচাঁদ। সংসারে দুই প্রকারের মানুষ থাকে। চালন দেখেছো? চালন, চালন চেনো? কুলো চেনো? বা বাবা, এই চালন আর কুলোর মতো দুই ধরনের লোক থাকে সংসারে। আপনি চালন দিয়ে মনে করেন শস্যে ঝাড়া হয়ে গেছে, চালন দিয়ে যখন ঝাড়বেন শস্যগুলো নিচে পড়ে যাবে, ভুষোগুলো উপরে থাকবে। তার মানে চালনে করছে কি, সার বস্তুটাকে ফেলে দিচ্ছে, অসার বস্তুটাকে ধরে রাখছে। যা কাজে, ওটাও কাজে লাগে, কিন্তু ওটা হয়তো কোনো জ্বালানির কাজে ব্যবহৃত হয়, মানে ওটা তো অসার বস্তু। তাহলে সার বস্তুটা আসতে গান গাইতে দাও, এর মধ্যে আমার কথা শুনতে পারবে না। সার বস্তুটাকে ফেলে দিয়েছে আর অসার বস্তুটাকে ধরে রেখেছে, তাই তো? কোনো বাড়িতে দালান গাঁথলে যদি বালি চালন করা হয়, কি করা হয়? ওই কাকড়গুলো উপরে থেকে যায়, তাই তো, যা কাজে লাগে না। আর মূল বালিগুলো নিচে পড়ে যায়। তাহলে চালনে করছে কি, সার বস্তুটাকে ফেলে দিচ্ছে, অসার বস্তুটাকে ধরে রাখছে। কুলো কি করছে? কুলো কিন্তু আলাদা। কুলো অসার বস্তু ফেলে দিয়ে সার বস্তুটাকে ধরে রাখে। বোঝা যাচ্ছে কি? কুলো দিয়ে যখন চালে কি হয়, কুড়োগুলো পড়ে যায়। চাল করা ভালো, কুড়োর উপরে থাকে, অর্থাৎ কুলো চালগুলো ধরে রাখছে, অসার বস্তু ফেলে দিচ্ছে। আর চালন অসার বস্তু ফেলে দিচ্ছে, সার বস্তুকে, এই সার বস্তুটাকে চালন ফেলে দিচ্ছে, অসার বস্তুটাকে ধরে রাখছে। এই দুই ধরনের মানুষ। কেউ সংসারে থেকে নিমিত্ত হয়ে কর্ম করে, সার বস্তুটাকে ধরে রেখে, আর মায়াময় সংসারটাকে নিমিত্ত ভাবছে। সে জানে ছেলে মেয়ে আত্মীয় পরিজন এরা সংসারের কেউ নয় আমার আপন, আমি কর্তব্য করছি মাত্র, চলে আমার যেতেই হবে, একমাত্র আমার সার বস্তু গোবিন্দ ছাড়া, হরি ছাড়া কেউ নাই। যত সংসারে থাকুক তবুও দিবারাত্র সদা হরিনাম গুণাগুণ কীর্তন করে। এটা হচ্ছে কুলোর মতো, সার বস্তুটাকে ধরে রাখছে, অসার বস্তুকে ফেলে দিয়েছে। আমার গোলক তারক মহানন্দ হীরা মল্লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয়, আর আমরা হচ্ছি চালনের মতো। সংসারে থেকে অসার বস্তুকে ধরে রেখেছি, সার বস্তুটাকে ফেলে দিয়েছি। অসার কি? ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, ঘর আমার, সব আমার, এরা কেউ যে আমার না এইটুকু আমি ভাবি নাই। চারজনে কাঁধে করে পোড়াতে যায়, ও যে কয়জন পোড়াতে যাবে সেই কয়জন মারামারি করে বাড়ি আসে। আপনি ভাবেন, বলো হরি হরি বলতে বলতে পোড়াতে যাচ্ছে, ওই টেরে পোড়ায় যে কটা বাড়ি আসতেছে হয়তো মদ খাইয়ে কিলো কিলি করে বাড়ি আসতেছে। একবারও ভাবলো না আজকে যারে রেখে গেলাম কালকে তো আমারও আসতে হবে। সেখানে গিয়েও এরা মারামারি করে। এই জন্য যুধিষ্ঠির বলেছিলেন ধর্মরাজ রূপী বককে, ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন বক হয়ে চারটে প্রশ্ন, কি কিবাবাত্তা কি আশ্চর্য পদ্মলিকারে কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে। বলে আশ্চর্যের বিষয় কি? বলো নীতি নীতি জীবগণ যায় জম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়, এর থেকে কি আশ্চর্য বলো মহাশয়। প্রত্যেক দিন জম ঘরে যাচ্ছে মানুষ। আপনি বনগা শ্মশানে জানতো পুরানো কামাই আছে নাকি? শান্তিপুরি জানতো পুরানো কামাই আছে নাকি? নবদ্বীপ জানতো চুলি জ্বলতে তালে গেছে। প্রত্যেক দিন ভারতবর্ষে মানুষ মরতেছে,
কেউ থাকছে না, তবু আমি তুমি ভাবছি চিরদিন জগতে থাকব, শত্রুতা করেই যাচ্ছি, একবারও ভাবছি না যে আমিও জগতে থাকব না। এই অনুষ্ঠান করার নিয়ম কি জানো? এই যে অনুষ্ঠানটা হলো, এই জন্য একজন সৎ গুরুর কাছে যেতে হয়। গুরু আজ্ঞা দেয় একটা অনুষ্ঠান করতে গেলে কি কি দরকার। এর প্রথম অনুষ্ঠান করতে গেলে প্রথম এর কর্তব্য বাড়ির পাশে যারা শত্রু আছে তাদের প্রথম নিমন্ত্রণ দিতে হবে। তোমার যদি আত্ম অহংকারী না ঘুষলো তাহলে করে লাভ কি? এত টাকা খরচা করে লাভ কি? তোমার তো অহংকারী চূর্ণ হয় নাই। বাড়ির পাশে যত শত্রু থাকবে আগে তাকে গিয়ে প্রণাম দিতে হবে। ভাই, তোর সাথে শত্রুতা আছে জাগতিক জগতে, কালকে আমার বাড়ি হরি ভক্ত আসবে, ও বাড়ি আমার থাকবে না। ভক্তরা যখন পদার্পণ করবে বাড়ি ওড়াকান্দি হয়ে যাবে। আমার ঠাকুরের বাড়ি হবে, তুইও আসবি, আমিও ভক্ত হয়ে সবাই আনন্দে প্রেমানন্দে হরিনাম গুণাগুণ কীর্তন। তুমি অনুষ্ঠান করলে কিন্তু তোমার অহংকারী বিসর্জন হলো না, তোমার শত্রুতা বজায় থেকে গেল, তাহলে এই টাকা ইজ ইকুয়াল টু জিরো, কোনো কাজ হবে না। আরে খালি খালি। যিনি সদ্গুরু তিনি আগে তারে আদেশ দেবেন। লালাবাবু দীক্ষা নিতে গিয়েছিল গুরুর কাছে, গুরুদেব বলল কি, লালা দীক্ষা হবে, আগে জগৎ শেঠের বাড়ি তোমার ভিক্ষা করতে হবে। নাকি? বলো জগৎ শেঠের বাড়ি কেন? বলো ওর সাথে তুমি চির শত্রু। যখন শত্রুর কাছে তুমি মাথা নত করবে তোমার আত্ম অহংকার ঘুচে যাবে, ভিতরের প্রেম ভক্তি জাগ্রত হবে, তবেই তুমি দীক্ষা নিলে একদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন হবে। তারক এই জন্য একজন সদ্গুরুর কাছে আশ্রয় নাও। তারপরে কাজ কি জানো? তারপরের কাজ হচ্ছে তিনটি ভাবে হরিভক্তি প্রাপ্ত হয়। একটা হচ্ছে বাড়িতে যত ভক্তরা আসবে এই ভক্তের পদধৌত করতে হবে। যত ভক্ত আসবে তাদের বসাইয়ে চরণ ধৌত করতে হবে। এই চরণ ধৌতের দ্বারা একমাত্র হরি প্রেম ধন লাভ হয়। নিজে একটা সাদা কাপড় পরবা, গলে একটা বস্ত্র দিবা। কেন দিবা? এই গলে বস্ত্র নিলে নিজের মানসিকতা চেঞ্জ হয়, মনটার একটা পরিবর্তন ঘটে। গলায় বস্ত্র নিয়ে করজোড়ে দাঁড়াতে হবে। আজকে তো আপনাদের বাড়ি, আপনারা কৃপা করে চরণ ধুলি দিয়েছেন। আমি কত জন্মের সাধনা করেছি যে এত হরিভক্ত আমার বাড়িতে পেয়েছি। আজকে কোটি জন্মের সাধনা না থাকলে এই জন্মে হরিভক্ত হওয়া যায় না। এদের বহু জন্মের সাধনা, তাই এই জন্মে এত হরিভক্ত এই বাড়িতে পা রাখে। এই এক জন্মের সাধনায় হয় না, মা বাবার বহু জন্মের পুণ্যের ফল। কত মানুষের তো আছে সল, কয়টা কয় হরি বল, তাই না? তিনটে সল, তিনটেই কেন এই পথে? এদের আনার সাথে সাথে হরিমুখী ছিল মা বাবা। যে সন্তান জগতে এলো তারা যেন হরিমুখী হয়, হয়তো তারই ফলস্বরূপের আজকে এই হরিনাম কীর্তন দিচ্ছে। তাহলে ভক্তের পদধৌত করতে হবে। আর কি? ভক্তের চরণ ধুলি, আর হচ্ছে ভক্তের এঠো প্রসাদ। যত ভক্ত আহার করবে প্রত্যেকটা ভক্তের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হবে। আজকের দিনে আমার একটু প্রসাদ দেন। আমি তো আমার কিছু দিইনি, এ তো আপনাদের সবকিছু। আমি এসেছিলাম ল্যাংটা, আবার চলে যাব ল্যাংটা, আমি তো কিছু আনিনি। তিনি হয়তো এই ঘরে আমাকে এনেছেন, তাই আমি এই ঘরে এসেছি, তাই হয়তো ভক্ত সেবা দিতে পারছি। তিনি যদি কোনো বেদের ঘরে আমার জন্ম দিতেন তাহলে আমার দ্বারা এটা হতো না। তিনি আমার ভালো ঘরে পাঠিয়েছেন, তাই আমি
ভক্ত সেবা দিতে পারছি। তাহলে আপনারা যারা আছেন, এ তো আমার কিছু না, আমি নিমিত্ত মাত্র। আপনারা সবাই একটু ভক্ত প্রসাদ দেবেন, আমি যেন এই প্রসাদ পেয়ে একদিন গোবিন্দ প্রসাদে যুক্ত হতে পারি। আমার যেন সেই হরিপ্রেম প্রসাদ লাভ হয়, আমি যেন সেই প্রেম ভক্তি লাভ করে গোবিন্দ শ্রী হরিচরণে পৌঁছাতে। বাড়িতে যত ভক্ত আসবে নিজে গলায় বস্ত্র নিয়ে চোখের জল ঝরতে থাকবে। তো এত সোজা নাকি ভক্ত সেবা দেওয়া? যত লোক আসবে তোমার ওই পাশে দাঁড়ায় খালি কাঁদতেই থাকতে হবে, খালি ভাবতে হবে ঠাকুর তুমি কত করুণাময়, কত ভক্ত বাড়িতে পাঠাইছ, আবার আমি আসবো কিনা। রসিকবাবু যখন চলে গেল, জ্ঞাননাদি সরকার দেখতে গিয়েছিল। রসিকবাবু যাওয়ার সময় একটা কথা অনাদি বাবুরে বলছিল, দাদা দেখতে এসেছ, চলে যেতে হবে, সময় তো হয়ে গেছে। অনাদি বাবু বলছে ভয় করিস কেন, যেতে তো হবে, সবারই তো যেতে হবে। বললো দাদা যাওয়ার সময় তুমি তো সাধক, একটা আশীর্বাদ করো, আমি যেন আবার মানুষ হয়ে হরিভক্তের সঙ্গ পাই, আমি যেন আবার মানুষ হয়ে ভক্ত সঙ্গ করতে পারি। কালকে গান শুনে আনন্দ পাবা। আমার মা আসবে না, নীলিমা, আমার কাকু কয় আমি ওরে মেয়ের মতো দেখি। কালকে নীলিমা আসবেন, খুব ভালো গায়, খুব প্রেমের মানুষ। ঈশ্বরকে জানতে গেলে আগে প্রেম দরকার, ভক্তি দরকার। তুমি কে? তুমি তো তোমারই চেনো না, ভগবান চিনবা কিভাবে? এই জন্য অমূল্যবাবু লিখলেন তুমি তো তোমারই চেনো না। ও বোঝরে খোঁজরে মনাপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। ও বোঝো মা বাবা ভালো। লালন ফকির একটা জায়গায় লিখলেন, সিরাজ লালন এক জায়গায় রয় লক্ষ যোজন দূরে, আমি একদিনও না চিনিলাম তারে। আসছি কথাটা বোঝো। এই যে তোমরা এক জায়গায় বসে আছো না, সবাই এক জায়গায় না, তুমি ওনারে চেনো, তুমি ওনারে চেনো, সবাই সবাই চিনি। আমরা নিজেরে নিজের যে গল্প দিয়ে গেল, ও জানে ওর মা বাবার মধ্যে কতটুক পার্থক্য। একই খাটে সবাই একই জায়গায় খাই, সিরাজ লালন এক জায়গায় রয় লক্ষ যোজন দূরে। ওরে বাবা, আমি শুয়ে আছি খাটের পরে, বউটা শুয়ে আছে আমার পাশে খাটের উপরে, একই জায়গায় একই বালিশে, দুইজন জড়ায় ধরেছি দুইজনারই। কিন্তু আমার ভিতরে যে আসতে যাচ্ছে, তার ভিতরে যে আসতে যাচ্ছে এক জায়গায় আছে। আমার মধ্যে যে আত্মা আসে যায় 21,620 বারে যাওয়া আসা করে, শুয়ে আছি দুইজন, শুধু দেহ তাকে জড়ায় ধরি, মুখে মুখ বুকে বুক, কত সুখ, দুইজন ধরিয়ে শুয়ে আছি। কিন্তু আমার মধ্যে যে আসতেছে, আমার স্ত্রীর মধ্যে যে আসা যাওয়া করছে, কত লক্ষ যোজন দূর না, কেউ কেউ চিনি না, খালি দেহ কানা চিনা চিনি। এখনই বেরিয়ে যাবে, চারিপাশের লোক ডেকে বলবে শিশির সরকার নাই। তো শিশির গেল কোন জায়গায়? বডি তো পড়ে আছে, তাহলে বডি তো শিশির না, শিশির কে ছিল? ভিতরে ছিল। তাহলে তুমি দেখেছো না? গান গায় দেখতে পাচ্ছ না? কথা বলে কি? সে চলে গেলে আমার সেই শক্তি থাকবে কথা বলার? আপনি বসে গান শুনছেন,
ভিতর থেকে বেরিয়ে গেল, আপনার গান শোনার শক্তি থাকবে? তাহলে সে আসে, তাই আমি শুনতে পাচ্ছি। সে যখনই চলে যাবে আমার শোনা বন্ধ হয়ে যাবে, আমার গাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কে আমার মধ্যে আসে যায়? লালন লিখলেন, বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনিলাম তার। পরম ব্রহ্মের থেকে আসে, আবার ব্রহ্মে বিলীন হয়ে যায়। তাই বাবু গান লিখলেন, এ যে হারে মাংসে জোড়া দেওয়া, এ যে হারে মাংসে, হারে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজার ঘরে খানা। ভালো ভালো আজকে আমার যে ঢুলি, আমার ঢোল বাজায় হচ্ছে চিন্ময় বাবু, অনেকে চেনে বোধ হয় নাকি? আয় আয়, কথা কোস না, চুপ করে আসে বয়। আমার সে চিন্ময় আসে নাই, শারীরিক অবস্থা একটু খারাপ। ও হচ্ছে নীলিমার খোল বাজায়, ও কালকেও বাজাবে। কপালর ভালো, দুই পালায় এক জায়গা পালো। কার ভাত কিডা খায়? পরে বললাম, বাবা শুভঙ্কর, তোমার কাকা আসে না, একটু আসো। তা ও যে অত ভালো এই ঢোল বাজাতে পারবে আমি তো ভাবি নাই। আমি বলে ওই নীলিমার খোল টোল বাজায়, তা ঢোল কি বাজাবে? তা তো ভালোই বাজায়। সিয়ারাখানা কি কার্তিকের মতো না? বৌমাও পাইছে, আরে লক্ষ্মী ঠারণের মতো না। আরে সিয়ারার কথা বলছি, চাইয়ে পড়িয়ে না, বৌমা পাইছে, সেইটা শুনে নিও, খালি টাকাই এলাম। হ্যাঁ, তারপরে আমার একটা নাতিও হয়েছে, কার সারিয়ে বেলাইছে চারিদিক দিয়া। আশীর্বাদ করবেন, ও সল যেন ডলি না হয়, ও সল যেন ডলি না হয়, ও যেন গুরুচাঁদের সৈনিক হয়, ভালো শিক্ষিত হয়ে ভালো ডিগ্রি নিয়ে যেন গুরুচাঁদের ভালো একজন সৈনিক হতে পারে। ওরা ডলি হলি হবে নাকি? নাকি ভালো শিক্ষিত হওয়ার দরকার, ভালো মানুষ হওয়া দরকার। ডোলবাজায় কয় পয়সা পাওয়া যায়? সারা রাত জাগে শীত হয়ে পড়ে থাকতে হবে। এই যে আইসি গ্যাট দেশে শীত হয়ে খাইয়ে শীত হয়ে পড়ে রয়েছে। আর ভালো অফিসার হলেই শালা চারিপাশে মানুষ বসে হ্যাঁ হ্যাঁ বলো। একদিন নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তা খবর করলি না, নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তার খবর করলি না। হরিব আরো সে যে নরে চরে যখন তখন, ওরে নরে চরে নরে চরে যখন তখন, কথা কয় দেখা দেয় না।
মরতো তাহলে তারক গোসাই চলে যাওয়ার পরে কি জুতো লাঠি ছাটা পাঠাতো? মানুষ মরে না, ভিতরে যিনি থাকেন তার মরণ হয়। অবিনাশী দুতদ বিদ্ধি সর্বমিদং ততম অবিনাশম ব্যশস্য ন কর্তৃৎ কূর্ত মুহূর্তির। আত্মার মরণ হয় না। বাংলাদেশে ছিল তুলসী গোসাই। তুলসীদা যেদিন দেহত্যাগ করলেন তার পরের দিনে, যেদিন দেহত্যাগ করলেন তার পরের দিনে সশরীরে বাড়ি এসে বড় ছেলেটার কাছে বললেন, এই আমি তো চলে গেছি, তা আমার যাওয়ার আগে তোরে কিছু কথা বলে যাচ্ছি। আমি তার প্রমাণ করতে গেছিলাম ঘটনা সত্য কি মিথ্যা। আস্তে কথাটা শোনো, এর বাস্তব কথা। তুলসীদার বাড়ি হচ্ছে ভাটিয়াপাড়া। আমি নিজে গেছি যে এই ঘটনা সত্য না মিথ্যা। উনি চলে গেলেন, তারপরে নিজে সশরীরে বাড়ি আসলো। বড় ছেলে ভয় তোর মারে জড়াই দিল, মা বাবা আইছে, বাবা তো মারা গেছে। বললো আমি চলে গেছি, তোরে কিছু কথা বলে যাই, তুই তো বড়, কোথায় কি আসে না আসে তুই তো জানিস না। বড় ছেলে ওর মারে জড়াই ধরলো, ওইখান থেকে চলে গেল। পাশের বাড়ি, একদম তুলসী গোসার পাশের বাড়ি একজন মুসলমানের বাড়ি। আমি নিজে তার সাথে কথা বলে আসছি। ফুলো গল্প দিলি তো আর হবে না। সেই চাচার বয়স প্রায় 95 হবে, 90 থেকে 95 হবে। আমি চাচারে বললাম যে ঘটনা কত দূর সত্য, আপনি তো ভিন্ন ধর্মী মানুষ, ভিন্ন সম্প্রদায়। বলে আমার তুলসী আমার কাছে আসছিল, সারা রাত আমার সাথে অনেক কথা কইছে, শুধু যাওয়ার সময় বলে গেল, চাচা এত কথা হলো কাউরি কইয়ে না তুমি। তুলসী এসেছিল এটা ঠিক, কিন্তু কি কথা হয়েছে আমি বলতে পারবো না, আমারে বারণ করে গেছে। সে তো মুসলমান, সে মিথ্যে কথা কবে কেন? সে বলল দেহত্যাগ করলো, পরে এসেছিল বড় ছেলের কাছে, কিন্তু বড় ছেলে ভয় তোর মারে জড়াই ধরলো, তারপরে আমার কাছে এসে সব কথা বলে গেল। ওদের কখনো কোনো প্রয়োজন হলে সেই কথাগুলো আমি বলি, নইলে আমার বলা বারণ আছে, আমি বলি না। তাহলে তোমার ভিতরে যে আছে সে তো মরে না। তুমি যদি তেমন হতে পারো, আবার তুমি মানুষ হয়ে আসতে পারো। যদি মানুষের কর্ম তুমি করো, তুমি যদি মনে করো তুমি যা করছো কেউ দেখে না, না একজন দেখে। যদি মনে করো তুমি যে মিথ্যা বলছো কেউ জানে না, না একজন জানে, তার উপরে ভরসা দিয়ে চলো। এত লোকের মধ্যে কে কার পাশায় কাটি দিচ্ছে, তুমি ভাবতেছো কেউ জানতেছে না, একজন জানে। তার চোখ ফাঁকি দেওয়া, হস্ত নাই ধরিতে পারে, চরণ নাই চলিতে পারে, নয়ন নাই দেখিতে পারে, সর্বব্যাপী যার স্থিতি, এমন কোন জায়গা নাই সে বিচরণ করে না। বাবু অমূল্য রতন তাই বললেন। সেই মানুষের দল এই বাঁচা মরার কারণ সারি সররি পুবারণ করি, মানুষ রতন যতন কর মোনা। হরিবল হরিবল উলুধ্বনি, হরিবল হরিবল। এই বাচ্চা মরার কারণ ছাড়ি ওরে সররি পুবারণ করি, মানুষ রতন যতন করে মোনা।
সে যে কোন ধামে বসতি করে, সে যে কোন ধামে কোন ধামে বসতি করে, দয়াল গুরু কৃপায় যায় জানা। সেই মানুষ ধরা মানুষ হলে, আরে তার হুকুমে মানুষ চলে, পেয়ে তারে কর ভজনা। সেই মানুষ ধরা মানুষ হলে, সেই মানুষ ভজন করো যিনি ওই মানুষকে ধরেছেন। সে মানুষ কারা চেনা যায়? এই মানুষের মধ্যে সেই মানুষ চেনা বড় দায়। সে হয়তো কোনো খুঁটির গোড়ায় বসে গান শুনতেছে, কথাও পায় না, মাথাও নড়ায় না। সেও হয়তো অলক্ষ্যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কাউরে ধরা দেয় না। সে হয়তো নির্জনে একা একা বসে আছে, কারোর সাথে কথা কয় না। ভাবো, আমার তারক গানে গেল দক্ষিণ দেশে, এক মার বয়স হয়ে গেল 70 বছর। 70 বছর বয়স। আমার তারক গোসাই তো কবি গাত। 70 বছর বয়স হয়ে গেল, এক মা খেতে দিল। খেতে দিয়ে প্রণাম করে বলছে, বাবা তারক, আমার তো 70 বছর বয়স হয়ে গেছে, কবে চলে যাব, অন্তিমে যেন শ্রীহরির চরণ পাই। তারক গোসাই বললেন, আমার তুমি তো এত তাড়াতাড়ি যাবা না নি মা। বলে কেন? বলে মা তোমার বয়স হচ্ছে 130 বছর, তুমি 130 বছর পর্যন্ত বাঁচবা মা। ওই মানুষ ধরেছে তাই তো কয়, এত সোজা, বিধির বন্ধন ভেঙে দেয়। বলছে মা তুমি 130 বছর বাঁচবা। বলে তারক তুই কি কোষ, শরীর জামাব? কয় যে মা আমি তারক বলে গেলাম, 130-এর আগে তুমি মরবা না। তারপরে আর একটা কথা, মা কি তোমার তো সলমাইয়া নাই না? বলে না। কয় যে বয়স কত হয়েছে? কয় যে 70। কয় যে মা তুমি তো জানো না, সামনের বছর আমার এক দাদু ভাই হবে। এটা মানুষ ধরেছে না? সেই বুড়ির পেটে ছল হলো, তার নাম অনন্ত পাগল। তাহলে ওই মানুষ যদি না ধরে, সেই মানুষের কথায় কাজ হয়? মুখ দিয়ে আমার তারক যা কইছে তাই হইছে। সেই 70 বছর বুড়ির ঘরে ছল হলো, তার নাম অনন্ত পাগল। ওই অনন্ত পাগলের 14 বছর পর্যন্ত যে ব্যাগ বয়েছে, কালকে তার বাড়ি অধিবাস গোপালনগরে, রমেনের বাবা। ওই রমেন আবার আমার গুরু মানে, গোপালনগরে বাড়ি, কালকে ওকে বাড়ি সেই অধিবাস। ওর বাবা 14 বছর পর্যন্ত অনন্ত পাগলের ব্যাগ বই বেড়াইছে, মুখ দিয়ে যা কত তাই। তারকের ব্রহ্মবীজের সন্তান। অমূল্যবাবু তাই বললেন, ওই মানুষ যারা ধরেছে সেই মানুষকে ধর। সেই মানুষ ধরা, ওরে মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে, পেয়ে তারে কর ভজনা। বাবু অমূল্য শুধু পরকে বুঝায়, ওরে অমূল্য শুধু, অমূল্য শুধু পরকে বুঝায়, ওরে নিজে কিছু বুঝলো না।
বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তি পূর্ণ প্রণাম জানাই। যে বাড়িতে কবিগান দাঁড়িয়ে বলি সভাস্থান, আমার পক্ষে এই দ্বিতীয়বার পদার্পণ। আমি প্রথমবারে এসেছিলাম এই আসরে, দ্বিতীয়বারে আবার দিয়েছি দর্শন। বাবাজিরা ভালোবাসে তাই তো ডাকে তাদের বাসে, তাদের আশার আসে এসে ধর্ম সবাই দিয়েছি দর্শন। প্রণমী তারকের পায় আজকে নাম ভূমিকায় হচ্ছে সবাই গান। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেনি জ্ঞানী দলে, একদিকে সদানন্দ ব্রহ্মচারী আর একদিকে মহানন্দ একজন। বাবাজিরা হাঁটা দাও কি কারণ? ও ঠিক আছে, তাড়াতাড়ি সেরে সেরে এসে বছর দেখি। এখন মূলত তো তা নয়, বহু সময় বসে আছে, একটু তো চাপ দেয়, বয়স হয়ে গেলি যাওয়াই। হাসিয়ে পড়ো কেন? হাসিয়ে পড়ো। ওই জন্য ধরিয়ে রাখতে যে আমি মালদায় কত ভেজালে পড়ছিলাম জানো, এক বুড়ি ওর মাটা দেশে ধরে রাখছি, সহ্য করতে পারি নাই, ওই জায়গায় বসেই চোনা ছাড়িয়ে দিছে। জল বাইয়ে যাচ্ছে, এক বুড়োর ফাঁসা ভিজে যায়, বুড়ো কাজে কবি জ্ঞান বন্ধ, সাঁতার সরবো না কেন, কাজে আমার ফাঁসা বেজে কেন। ওই বুড়ি কাজে উঠতে চাইছে, উঠতে দেয় না, তা কি আর ওই জায়গাতে ঝাড়িয়ে দিছি যাও। এই জন্য চরণ ধরে করি মানা, যদি চাবু দেয় আপনারা জায়গায় বসে ঝাড়াঝাড়ি না করে বাইরে যাইয়ে ঝাড়বেন নাকি, আসন নষ্ট করবেন না। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, যেভাবে প্রশ্ন তোলে ধর্ম সবার গায়ে। এইবার তার জবাব দিতে বাসনা আছে চিতে সৌধি সতে, বসে বসে আকর্ষণ করিবেন সবাই। বাবা রিভাবটা আর একটু কম দে, একটু বেশি হয়। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, নাম ভূমিকা যেভাবে তোলে ধর্ম সভাস্থান। আছো কি মাইকম্যান, তুমি কোথায় গেলে বাবা ধন? একটু রিভাবটা কম করে দাও এখন, আর হালকা করে একটু কমাই দাও যাতে বেশি না ভাসে, বুঝতে পারে সবাই। এই দিকটা নিরিখে রেখে সকাল চলা চাই। বাহ ঠিক আছে। এইবার বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। আপনারা রাখবেন নিরিখ, দেখবেন ঠিক আমার প্রত্যেকটা কথা কিন্তু ছন্দযুক্ত, ছন্দ পতন হয় না কখন। এগুলো আমাদের মুখস্থ না, আমরা বাড়ি থেকে পকেটে করে আনি না। আসরে যখন দাঁড়াই, এই 4 কুটির ভিতরে যখন দাঁড়াই আসরে, গুরু কৃপা হলে পরে ভক্তদের আশীর্বাদ পেলে তখন এই ছন্দ বেরিয়ে যায়। এইখান থেকে ঘরে যাব, অন্তরে আসে ভাবো, সব ছন্দ ভুলে যাব, আমার মধ্যে আর কিছু নাই। এই জন্য দাঁড়িয়ে বলি সভা তলে, এইখানে দাঁড়ালে সেই শক্তি যোগান দেয় সেই হরিনন্দলালে। তাহাদের কৃপা বলে ভক্তের চরণ তলে, সেই কৃপা হয় আস্বাদন। ভক্তের কৃপা সাধন হলে বসে শোনেন জ্ঞানী দলে, তবেই কবি হয় বিশ্ব তলে। আপনারা সেই ভক্ত আশীর্বাদ করবেন সর্বজন। এইবার তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। আমি আর শিশির নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। এখন আচার্য মহানন্দ হালদার হয়ে দাঁড়াইয়েছি ধর্ম সভার সদন। এই মহানন্দের ভূমিকাতে জবাব দিতে হবে এ সভাতে। উনিও কিন্তু সামান্য মানুষ নয়। বসে শোনেন নারী নরে, যিনি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত লিপিবদ্ধ করেছেন চরাচরে। গুরুচাঁদ চরিত গ্রন্থ যার দ্বারা লিপিবদ্ধ হয়েছে ধরায়। বাড়িটার কোন জায়গায় দাঁড়িয়ে বলি সবার ঠাই, পলাশির কাছাকাছি রে ভাই। বসে শোনেন জ্ঞানীজন, এই আচার্যদেব আমাদের কাছাকাছি আসতো এক সময়। শোনেন জ্ঞানীজন, আমাদের যে গ্রাম, সে গ্রামের নাম নিমিজিমি গ্রাম। চেনেন হয়তো অনেকজন, এখান থেকে বেশি দূর নয়, কথা তো মিথ্যা নয়। নাটা বেরিয়ে মালিপুতা অঞ্চলের পাশে নিমিজিমি গ্রাম আছে। দাঁড়িয়ে বলি সবাই, ওই গ্রামে মহানন্দ হালদার আসতো। এ কথা বলা সত্ত্বেও ছোট্ট একটা ঘটনা সবাই বলতে চাই, কারণ যেহেতু তার ভূমিকা নেব, সেই মানুষটা কেমন তা তো আগে একটু কব নাকি। তিনি কেমন ছিলেন এ ধরায়। মহানন্দ হালদার বেড়াতে আসলো, বসে শোনেন জ্ঞানী দল, মানে ভক্ত বাড়িতে আসলো। আমাদের ওই নিমিজিমিতে আছে দেবেন ঠিকাদার মহাশয়, ওনরা ওই আচার্য দেবের ভক্ত ছিল। বসে শোনেন জ্ঞানী দল, আচার্য দেব ঘুরতে আসলো। এখন গ্রামের মানুষ সবাই আচার্য দেবকে নিয়ে ঘুরতে বের হলো। উনি যখন রাস্তা দিয়ে যেত, শত শত মানুষ পিছনে হাঁটতো। একজন সাধুর ধর্মই তো তাই। সাধু যখন আসে গ্রামে, সাধু থাকে তো হরি নামে, পরিণামে তার পিছনে ভক্ত স্রোতের মতো, শ্যাওলার মতো যায়।
দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, ওনার পিছনে শত শত মানুষ চলে। আমাদের 3 রাস্তার মোড়ে একজন মেয়ে এলে, ওই মেয়েটা এসে প্রণাম করেছে আচার্য দেবের পায়ে, ডাক দিয়ে বলে মহানন্দের ঠাই, তুমি যে মহানন্দ পেয়ে তোমার আনন্দ আমার হৃদয়ে প্রেমানন্দ, কিন্তু ছোট্ট একটা নিবেদন তোমারে শোধাই। বলে কি? বলে নিবেদন হচ্ছে তাই, আমরা একটা নারকেল গাছ লাগাইছি, নারকেল গাছের বয়স 20 বছর হয়ে গেল, তোমার কাছে বলা ভালো, কিন্তু 20 বছর ধরে ওই নারকেলের মধ্যে কোনো জল নাই। আমরা গাছ থেকে ডাব কাটি, তোমার কাছে বলি পরিপাটি, যখন দা দিয়ে ওর মুখ কাটি বিন্দু মাত্র জল ওর ভিতরে নাই। বলি গোসাই তোমার ধারে মতুয়ারা নাকি সব পারে, তাহলে যদি একটু ওই নারকেলের জল দেখাতে পারে তাহলে মনে করবো হরিচাঁদের ভক্ত জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। আচার্যদেব বলে তাই আমার কি পায় কিছু নয়, একমাত্র হতে পারে আমার হরি গুরু সাধ্যের কি পায়। হ্যাঁ তোমার সঠি কেউ নেবে না নে, কি যে জ্বালা রে ভাই, এটা ভালো কথা শুনবে না, উনি সঠি নিয়ে এখন বাড়ি যাবে। এই দাও ওনার রাস্তা দাও। বসে শোনেন জ্ঞানীজন, চুপ করে থাকেন আপনারা সর্বজন, কথাগুলো একটু নিরিখ দিয়ে শোনেন আপনারা সর্বজন। এইবার ওই আচার্যদেব ওই বাড়ি গেল, বসে শোনেন জ্ঞানী দল ডাক দিয়ে ওই মায়ের কাছে বলল, মা কোন গাছের নারকেলের নাই জল? আমি বলি সভাতল, মা একবার একটু আমার বল, আমি একটু গাছের কাছে যাই। ওই নারকেল গাছের কাছে গেল, বসে শোনেন জ্ঞানী দল মেয়েটা গাছটা দেখাই দিল। আচার্যদেব গিয়ে ওই গাছে একটা থাবা দেয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, বাবা হরি গুরু চাঁদ বলে বসে শোনেন জ্ঞানী দলে প্রেমানন্দে বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি দিল সর্বদাই। এই হালকা একটু রিভাব দে, কম হয়ে গেছে বাবা, হালকা একটু দে। হ্যালো হ্যালো, হ্যাঁ এইবার যখন ধ্বনি দিল বসে শোনেন জ্ঞানী দল, ঠিক আছে। ডাক দিয়ে কোনো একটা ছেলের কাছে বললো, তাই খোকা আমার কথা নিবি, এইবার তুই এই গাছে উঠবি, উপর থেকে একটা ডাব কেটে আনবি, তবে ডাব যখন কোপ দিবি আমার হরিগুরু সাদের নাম বলতে বলিস না, এটুকু মনে রাখবি। উপরে যখন গেল ওই গাছের থেকে নারকেল গাছের উপরে গিয়ে একটা ডাব কেটে আনলো, ঠাকুরের নাম করে ওই ডাবটা এনে হাতে দিল মহানন্দ হালদারের হাতে ধরে। হালদার মশাই বললো তাই, আচার্যদেব বললো তাই, আমার কথা নাও, আমার হরিগুরু চাঁদের নাম করে এই বাড়িতে ডাব এই কোপ বসাই দাও। যেই দা দিয়ে কোপ বসালো, বসে শোনেন জ্ঞানী দল আমার হরিগুরু চাঁদের কি পায়, 20 বছর ধরে যে নারকেল গাছের নারকেলে জল নাই, যেই হরিগুরু চাঁদের নাম নিয়ে ওই দা দিয়ে কোপ দিল, বসে শোনেন জ্ঞানী দল শত শত মানুষ ছিল, সেই দিন দেখতে পেল ওই ডাবের মধ্যে পূর্ণ জল ভরে সেই জল ফিঙ্কির আকারে বের হতেছিল। অন্তরে করি ধারণা, তাহলে তিনিও তো কমা মানুষ ছিলেন না। বসে শোনেন নারী নরে সেই ভূমিকা দিয়েছে মোড়ে, এই ভূমিকায় কথা বলা আমার দ্বারা কবু সম্ভব না, তাই প্রণাম করে সেই আচার্য দেবের পায়ে তুমি সে হৃদয়াঙ্গিনায় তোমার কথা তোমার প্রকাশ করা চাই। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চন। এইবার তার জবাব দিতে বাসনা আছে চিতে, গুরুচাঁদ ভগবান কিসে অবনীতে, ব্যাখ্যা করে কহ ধর্ম সভাস্থান। তাহলে গুরুচাঁদকে কেন ভগবান কয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই শোন, এর মূল সত্য তোরে শোধাই। এটা সত্য যুগের কাহিনী, বসে শোনেন জ্ঞানী গুণী সভা মাঝে একটু ধরে টানিজ। হর আর পার্বতী ছিল 2 জন, হর পার্বতী মিলন হলো, বসে শোনেন জ্ঞানী দল এই মিলন দেখে দেব দেবতা অট্টহাসি করিল। তখন ওরা যখন অট্টহাসি করে, বসে শোনেন নারী নরে, ভোলানাথ ক্ষিপ্ত হয়ে গেল ওই দেব দেবতার পরে। ওই যে ভোলা পঞ্চানন, বসে শোনেন জ্ঞানীজন দেবতাদের প্রতি ক্ষিপ্ত হয়ে অভিশাপ করিল অর্পণ, আমি আর পার্বতী হচ্ছি মিলন, তোরা হাসি দিলি কি কারণ? কথা বোঝা যাচ্ছে কি? হর আর পার্বতী 2 জন হয়েছে মিলন। বসে শোনেন জ্ঞানী দলে এই মিলন দেখে দেবতারা হাসি দিলে ক্ষিপ্ত হয়ে গেল পঞ্চানন, পঞ্চানন মানে ভোলানাথ। এই ভোলা পঞ্চানন ক্ষিপ্ত হলো, বসে শোনেন জ্ঞানী দল দেবতাদের কাছে তখন বলতে লাগলো, আমাদের মিলন দেখে অট্টহাসি তোরা দিলি কি কারণ? আমরা 2 জন হয়েছি মিলন, মিলনের ফলে সৃষ্টি রক্ষা হয় ভুবন, আর আমাদের মিলন দেখে অট্টহাসি করলি তোরা এখন?
আমি ভোলা পঞ্চানন অভিশাপ করলাম অর্পণ, তোদের দেবতা কুলে কোনোদিন জন্মাবে না কোনো সন্তান, কোনো নন্দন। এই যে ভোলানাথের অভিশাপ হয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। এইভাবে কিছুদিন হয়ে গেল। আদ্যাশক্তি মহামায়া একদিন ভোলানাথের কাছে কয়, ঠাকুর আমার কথা নেও, আমার একটা ছল দাও, আমাকে একটা ছেলে মেয়ে তো দরকার হয়। ভোলানাথ করে বর্ণনা, তোমার আর ছলমাই হবে না। বলো কেন? বলে ছেলে মেয়ে কেন হবে না এত তুমি জানো, খালি খালি আমার কাছে তো শুনিয়ে না। ওই যে আমরা দুইজন হয়েছিলাম মিলন, আমরা মিলন সুখ আস্বাদন করি, কি বলবো তোমার বরাবরই। আর ওই যে দেব দেবতা আমাদের দর্শন করি, অট্টহাসি দিল যখন, আমি তখন অভিশাপ করলাম তাদের ধারে, তোদের দেবতা কুলে সলমাইয়ে জন্মাবে না একটাও কোনোদিন কোনো প্রকারে। কিন্তু তুমি যে দেবতাকে মধ্যে পড়ে যাও, ও সাথে আমার মনে ছিল না। মানে তোমারও যে সলমাইয়ে হবে না এ যদি জানতাম তাহলে ওই অভিশাপকে আমি দিতাম। অভিশাপ যখন হয়ে গেছে, তোমার কপালে আর সলমাইয়ে নাই। মহামায়া বলে তাই, তাহলে আমি ছেলে মেয়ে পাবো কোন জায়গায়? বলে একভাবে হতে পারে, আমার কথা ধরো বারে বারে। যদি 100 বছর হরিব্রত করো হে পালন, শ্রীহরি কৃপা করিলে আমি বলি সভাতলে তোমার সন্তান হলে হতে পারে বিশ্বতলে, 100 বছর হরিব্রত করো হে পালন। এইবার ওই যে আদ্যাশক্তি মহামায়া দেহ মনে পদছায়া, মা আমার আদ্যাশক্তি মহামায়া হরিব্রত করেছে পালন। পর্বতের গহ্বরে বসে শোনেন নারী নরে 100 বছর হরিব্রত পালন করে। 100 বছর পরে যখন এলো ঘরে, ঘরে এসে দেখতে পায় একটা ছোট্ট একটা শিশু নাই, তার কোনো ইস্যু, ঘরের মধ্যে সন্তান অট্টহাসি দেয়। মহামায়া দেখে তাই, ছেলে পেয়েছি আমি, অসুবিধা নাই, সে যেভাবে হোক একভাবে তো হয়েছে, অসুবিধা কোথায়? ওই ছেলে মা বলে ডাক দেয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই। মহামায়ার মনে আনন্দ হয়, ডাক দিয়ে বলে ভোলানাথের ধারে তাড়াতাড়ি আসো দেখি আমার গোচরে ছেলে এসেছে আমাদের ঘরে, দেখে যাও তাই। আদ্যাশক্তি মহামায়ার কথা নিল, ভোলানাথ এসে দেখতে পেল ঘরের মধ্যে একটা বাচ্চা ছেলে অট্টহাসি ডাক দিয়ে আদ্যাশক্তি মহামায়াকে মা মা বলি আর ভোলানাথকে বাবা বলিয়ে ডাক দিল। ভোলানাথ বলে তাই, তুমি কে কেউ চেনে নাই, কিন্তু আমি তোমারে চিনতে পেরেছি, বুঝেছি তাই। তুমি তো আসলে কমা না, অন্তরে করি ধারণা, তুমি স্বয়ং নারায়ণ কেলে শোনা, আমার পুত্র হয়ে করলে জন্মগ্রহণ। তুমি আমার গণেশ হলে আমি বলি সভাতলে, গণেশ আমার হলে ছেলে, কিন্তু তুমি যে নারায়ণের অংশ আমি বুঝেছি এখন। তাহলে আমার আশা পূর্ণ করিতে তুমি আমার ছেলে হলে এ জগতে, আমি বলি সভাতে, অন্তরে আছে ভাবো তুমি যেমন আমার ছেলে হলে আমি বলি সভাতলে, আমিও একদিন তোমার আশা পূর্ণ করে দেব। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা মিথ্যা নয়, সত্য তেতা দাপর কলি সব চলে গেল, কলির শেষ সময় দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা মিথ্যা নয়। এইবার সেই কথা পূর্ণ করিতে কি বলবো সভাতে, ওই যে কথা দিয়েছিল দুইজনাতে, ভোলানাথের কাছে কথা ছিল তাই। ভোলানাথ বলেছিল গণেশের ধারে, তুমি নারায়ণ যখন আমার পুত্র হয়ে এলে আমার ঘরে, একদিন আমি তোমার পুত্র হয়ে দেব দর্শন। সেই কথা রক্ষা করিতে এইবার শ্রীহরির ঘরেতে ভোলানাথ পুত্র হয়ে করলো জন্মগ্রহণ। সেই ভোলানাথ গুরুচাঁদ হলো, দোল পূর্ণিমায় ওরা কান্দি অবতীর্ণ হলো, কলিজীবের ভাগ্য ভালো, পতিত উদ্ধার করে গেল। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বসে শোনেন নারী নরে, সেই ভোলানাথ এবার গুরুচাঁদ হয়ে ওরা কান্দি জন্ম ধরে। অন্তরে করি ধারণা, সে তো সামান্য মানুষ না। আমার গুরুচাঁদ কেলে শোনা, দাঁড়িয়ে বলি সবার ঠাই। যেদিন তার জন্ম হলো, বসে শোনেন জ্ঞানী দল। আর ওই বলদটা কি কয়, কয় যে গুরুচাঁদ যদি ভগবান হয় তার প্রমাণ দিতে চাই। এ ভগবান কারে কয়? সর ঐশ্বর্য পূর্ণ হলে তারে ভগবান কয়। পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ ভোগ, পরিপূর্ণ শ্রী, এই 6 গুণের পূর্ণভাবে যদি কেউ হয় অধিকারী, তারে আমরা ভগবান বলে ধরি। অন্তরে করি ধারণা, গুরুচাঁদের মধ্যে একটাও কম ছিল না। ও বলত্বতা বোঝে না, ছোট্টটা গল্প মনে পড়ে, না বললেই হবে না। কব নাকি এক বলদ বিয়ে করেছে, তা বিয়ে করার পরে বউ আনছে ঘরে। এখন আগে ওই বাংলাদেশে বিয়ে টিয়ে হলে বউ দেখতে পারে, পাশের বাড়ির লোকজন আসতো না, গদাই বিয়ে করে আসছে, সবাই বউ দেখতে আসতেছে। যে আসে ননদে ডাক দিয়ে বলে তাই, ও বৌদি, ওই যে জ্যাঠামশাই প্রণাম দেওয়া চাই। বৌদি যে জ্যাঠামশাই রে প্রণাম দিয়েছে, জ্যাঠামশাই আশীর্বাদ দিয়েছে, থাক মা থাক, দীর্ঘ আয়ু হোক।
তাড়াতাড়ি যেন নাতি নাতনির মুখ দেখি। এই যে আশীর্বাদ দেয়, সবাই আশীর্বাদ দিচ্ছে, কি বলবো আপনাদের কাছে। আর ওই বলদ ভাবতেছে যে বিয়ে করে আনলাম আমি, আমারে সভা না দিয়ে আর মানুষেরই সভা দেখেন। ও বারিন্দার খুঁটি ভেঙে বেলায় দিচ্ছে। ওর দিদি বুঝতে পারছে পরিস্থিতি ভালো না। ওর বোন যাইয়া বৌদির কাছে বলে, তাই বৌদি কাজ হয়ে গেছে, তুমি যে বলদ বিয়ে করছো তা তো তুমি জানো না, এই সবাইরে প্রণাম না দিয়ে আগে ওই ডেরে দাও, খুঁটি ভাঙিয়ে গেল, ও খুঁটি টেকবে না, আগে ওরে প্রণাম দিয়ে সামলাও। বৌদি মনে মনে ভাবে, তাই আসলে তো শালা বলদ বিয়ে করছি, যাই কোন জায়গায়, যাইয়ে প্রণাম দেশে পায়। আর বলদ দেখে যে সবাই আশীর্বাদ দেয়, আমারও তো দেওয়া উচিত। সবাই বলদ মাথায় হাত দিয়ে বলে যে থাক মা থাক, দীর্ঘ আয়ু হোক। আর বউ কাজে বুড়া কবে, আমি তোর মা হলাম কবে? কয় ধর আমি কোথায় গেছি নাকি, তো চোখের মারিবার হয়ে গেছে, এই জন্য তোরে করি মানা, খালি বলদের মতো আচরণ করিস না। গুরুচাঁদ ঠাকুর যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, দোল পূর্ণিমা তিথিতে অবতীর্ণ হলেন তিনি। 1846 সাল বসে শোনেন জ্ঞানী দল অবতীর্ণ হয়েছিলেন গুরুচাঁদ দয়াময়। বসে শোনেন নারী নরে কি বলবো সবার ভিতরে, নিজে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিল, স্কুলে জায়গা দেয় নাই কোনো স্কুলে তারে। কি করেছিল গুরুচাঁদ এই জাতির তরে, এইবার বসে বসে শোনেন জ্ঞানীজন। মিথ্যা নয় সে বচন, যেদিন গুরুচাঁদ পাঠশালে করিল গমন। পাঠশালে যখন গেল বসে শোনেন জ্ঞানী দল, কোন স্কুলে তার জায়গা নাহি দিল। প্রথমে তিনি শিক্ষা গ্রহণ করতে পদ্মবিলিয়া দশরথের বাড়ি করিল গমন। দশরথের বাড়ি শিক্ষা গ্রহণ করে গেল মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি। বসে শোনেন নরনারী, তারপরে এলো ওরাকান্দি ভিড়ি। ওরাকান্দি এসে বিভিন্ন স্কুলে করিল পঠন পাঠন। যখন বিভিন্ন স্কুলে যাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, আর কোন স্কুলে তার জায়গা নাই, কারণ ব্রাহ্মণ্যবাদ পোখরাকার তখন। শোনেন জ্ঞানীজন, ওই যে মুসলমানদের স্কুলে বসে শোনেন জ্ঞানী দলে গুরুচাঁদ ঠাকুর বক্তব্যে পড়াশোনা করেছিলেন, কিন্তু ব্রাহ্মণদের জন্য কোন স্কুলে তার জায়গা দেওয়া হয় নাই। তখন হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলল, গুরুচাঁদের ঠাই, গুরুচাঁদ দেখেছ তুমি এ সময় কোন স্কুলে তোমার জায়গা নাই, বিষয়টা কি একটু বুঝে নেওয়া চাই। তুমি জন্ম নিয়েছ নমশূদ্র কুলে, তোমরা শিক্ষা পেলে ওদের ভাত যাবে রসাতলে, এই জন্য ওরা কোনোভাবে তোমরা যাতে শিক্ষা না পাও, কলে কৌশলে